ভীষণ ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ট্যুরিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব মোখলেসুর রহমান। আমরা মূলত ওনার একটা বই নিয়ে কথা বলছি। ওনার বই হচ্ছে আমার পর্যটন ভাবনা। তো এই বইটি ছাড়াও ওনার আরও বেশ কিছু বই প্রকাশিত আছে। অন্তত 13টি বই প্রকাশিত আছে, যার ভিতরে 4টি বই উচ্চ মাধ্যমিক স্তরে এবং 2টি বই স্নাতক স্তরে পড়ানো হচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা 7টি, আন্তর্জাতিকভাবে প্রকাশিত বইয়ের চ্যাপ্টারের সংখ্যা 5টি, পর্যটন বিষয়ক জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অর্ধশতাধিকের বেশি কনফারেন্সে যোগ দিয়েছেন। জনাব মোখলেসুর রহমান, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। অনেক ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি, থ্যাংক ইউ। তো আপনার স্যার, আমরা হচ্ছে যে কথা বলবো আপনার এই বইটি, যে আমার পর্যটন ভাবনা, যেখানে মূলত আপনার পর্যটন ভাবনা বিষয়ক অনেকগুলো চ্যাপ্টার আছে। তো আপনার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে যে খ্রিস্টপূর্বকালের পর্যটন। এখন আমি একটু আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্বকালে আদৌ কি পর্যটন ছিল কি না, আর যদি থাকে সেটার কোন স্তরে ছিল, মানে ওটা আসলে কি অনুশীলন করা হতো নাকি ধারণাগতভাবেই একটা পর্যটন ছিল, যদি একটু বলতেন। না, ধন্যবাদ। পৃথিবীতে আসলে মানুষের যখন জন্ম হয়েছে তারপর থেকে মানুষের জন্মের সাথে সাথে পর্যটনেরও জন্ম লাভ করেছে। আমি তো এখানে বলেছি কেবল খ্রিস্টপূর্বকালের কথা। খ্রিস্টপূর্বকালেরও বহু হাজার বছর আগে থেকেই পর্যটন ছিল। হয়তো পর্যটন নামে ছিল না, অন্ততপক্ষে আমরা যেই জায়গা থেকে রেকর্ডে পর্যটনকে পাই সেটি হলো বৈদিক আমল। বৈদিক আমল, বৈদিক পিরিয়ড। আচ্ছা। তো বৈদিক পিরিয়ড এটা শুরু হয় 16th সেঞ্চুরি বিসি থেকে। এবং এই বৈদিক আমলে 4টি প্রধান বেদ আমরা হাতে পাই। তার মধ্যে প্রথম বেদের নাম হলো ঋগ্বেদ। ঋগ্বেদে একটি শব্দ পাওয়া যায় ভ্রম। এই ভ্রম শব্দ থেকে আমরা পরে ভ্রমণ পাই। আমরা যে ভ্রমণ বলি কথাটি, যে ট্রাভেলিং, যার ইংরেজি শব্দ, এই ভ্রমণ শব্দটি এসছে ভ্রম থেকে। এবং এই ভ্রম শব্দটি ঋগ্বেদ থেকে। ভ্রমণ শব্দটির অর্থ হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। আমি কোথাও গেলাম, উদ্দেশ্য নাই। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম, উদ্দেশ্য নাই, আড্ডা দিতে, বা অন্য কোথাও গেলাম কোনো উদ্দেশ্য ছাড়া। এই যে উদ্দেশ্য ছাড়া যে মুভমেন্ট, এইটা আসলে ভ্রমণ। তো এই রেকর্ড এই বেদ থেকে পাওয়া যায়। এই কারণের জন্য আমরা বৈদিক আমলের এই ঋগ্বেদটিকে প্রথম আমরা মনে করি যে পর্যটনের একেবারে লিখিত যাত্রা এখান থেকে। এখন আমি যে কথাটি বললাম যে মানুষের যখন জন্ম তখনই পর্যটনের জন্ম হয়েছে, এটার পেছনের যে উত্তর সেটি হলো যে পর্যটনকে আমরা এখন পৃথিবীতে যেভাবে দেখি সেটা হলো পর্যটন হলো জীবনধর্মী কর্মকাণ্ডের সমষ্টি। তাহলে জীবনধর্মী কর্মকাণ্ড সমষ্টি যদি পর্যটন হয়, আমরা এটা নামকরণ করেছি এখন পর্যটন। তাহলে মানুষ যখন নামকরণ করে নাই, কিন্তু মানুষের তো তখন জীবনধর্মী কর্মকাণ্ড ছিল। এই যে ছিল, এটা হয়তো মানুষ তখন জানতো না। তো এই জানলে হয়তো তখনই পর্যটনটাকে আমরা ধরতে পারতাম। তো সেই কারণের জন্য পর্যটন আমরা যতই মনে করি যে একেবারে খুব আমাদের আধুনিক কালের একটা ডেভেলপ করা একটা বিষয়, এটা আদৌ তা না। এটি মানব জন্মের, মানব সৃষ্টির, অথবা মানুষ যখন জীবনধর্মী কর্মকাণ্ড শুরু করেছে, পর্যটনের সাথে সাথেই তৈরি হয়েছে, যেটা আমরা বুঝতে পেরেছি, অথবা এটাকে পর্যটন নামে আমরা নামকরণ করেছি এসে অনেক পরে। আচ্ছা, এবারে যে পর্যটন শব্দ, এই শব্দটার কথা বলি। এটা হলো 4th সেঞ্চুরি বিসি, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে আমাদের পানিনি নামে একজন ব্যাকরণবিদ ছিলেন। এই পানিনির ব্যাকরণ বইয়ে এই পর্যটন শব্দটি পাওয়া যায়। এবং এই পর্যটন শব্দটিকে তিনি যেভাবে তার ব্যাকরণে বিশ্লেষণ করেছেন সেটি হলো যে, আগে বলেছিলাম যে ভ্রমণ মানে উদ্দেশ্যহীনভাবে
মুভ করা। এক্স্যাক্টলি, আমি এটাই বলতাম আর কি, যে আমার প্রশ্ন আসছে কিন্তু আপনি ব্যাখ্যা দিচ্ছেন। একদম। তো তাহলে পর্যটন মানে যে পরি শব্দটির এটির অর্থ হলো উদ্দেশ্য সম্বলিত। তাহলে উদ্দেশ্য সম্বলিত কোনো জায়গাতে যদি মুভ করা হয় তাহলে সেটার নাম পর্যটন। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু গোড়ার ওই কথাটা বলেই রাখি, প্রত্যেকটা জায়গায় কিন্তু জীবন ধর্মী কর্মকাণ্ড থাকতে হবে। যে কারণের জন্য পর্যটন পৃথিবী যতই এগিয়ে যাক, আমরা এখনো যে কথাটি বলি যে জীবন ধর্মী কর্মকাণ্ড নয় এমন কোনো কর্মকাণ্ডকেই পর্যটনের আওতাভুক্ত করা যাবে না। যেমন নেশা, আচ্ছা, পর্যটনের আওতাভুক্ত না। অন্যের প্রতি অবিচার, অন্যায়, আন্ডারমাইন করা, কারো ধর্ম, বিশ্বাস এগুলির উপর আঘাত করা, এটি পর্যটনের আওতাভুক্ত না। সুতরাং কারণ এগুলি জীবনের মধ্যে পড়ে না, জীবন ধর্মী কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। যে কারণের জন্য পর্যটন ওই যে গোড়া থেকে যে সে একটি পরিশীলিত অবস্থার মধ্যে আছে, পর্যটন এখনও সেই পরিশীলিত অবস্থার মধ্যে আছে। আমরা অনেকে যেটা মনে করি যে পর্যটনের নামে যে খারাপ কাজগুলি হচ্ছে, আমরা এটাকে পর্যটনের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু পর্যটন আদৌ কিন্তু তা না। পর্যটন প্রত্যেকটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবনধর্মী যে অ্যাক্টিভিটিসগুলি, সেটার নাম পর্যটন। এবং মজার ঘটনাটা বলে আমি শুনছি প্রশ্ন, সেটি হলো যে এই শব্দটি একান্তই আমাদের শব্দ। এই শব্দটি মোটেও পশ্চিমা জগতের বা অন্য কারো শব্দ না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন কি প্রশ্নটা করতে পারি? যে কোনো প্রশ্ন। সরি, মানে এটা হচ্ছে যে আমি তো ঠিক এই মুহূর্তে প্রশ্ন ভুলে গেলাম, ওই সময় মনে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরে এটা এই অংশ এডিট করে নিব ওইটা। তাহলে এইটা বা আপনি কি স্যার কোন আলাপে আমি আপনাকে একটু ইয়ে করছিলাম মনে আছে? না, ওই যে পানিনির কথা যখন বলছিলাম তখন মনে হয় কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওইটা না। আচ্ছা, তাহলে এটা কন্টিনিউ করে যুক্ত করে দিও। হ্যাঁ, এটা আমরা কাটিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যুক্ত করি, মানে শব্দগুলি বলে দিই। তো যে কথা বলছিলাম যে তাহলে ভ্রমণ এবং পর্যটন এই দুটি শব্দ আমরা পেলাম। এবার ট্যুরিজম। ট্যুরিজম এই শব্দটি আমরা এখন আধুনিক বিশ্বে সারা পৃথিবীতে শব্দটিকে আমরা একটা, কেউ আমরা ইংরেজি শব্দ বলছি, কেউ ল্যাটিন শব্দ বলছি, কেউ ফ্রেঞ্চ শব্দ বলছি। কারণ টর্নেয়ার এখান থেকে আমরা বলছি ট্যুরিজম এসছে, টর্নোস এখান থেকে আমরা বলছি ট্যুরিজম আসছে। এগুলি ল্যাটিন এবং ফ্রেঞ্চ শব্দ। কিন্তু মজার বিষয় হলো যে এই শব্দটি আসলে আদৌ কোনো ল্যাটিন এবং ফ্রেঞ্চ শব্দ না, হয়তো ওরাই আমাদের কাছ থেকে নিয়েছে। ট্যুরিজম শব্দটি এসছে তুরীয় অনুশীলন, এইটাও 2nd সেঞ্চুরি বিসিতে। তুরীয় অনুশীলন ছিল ট্রাভেল অফ মাইন্ড নামে মানুষের একটি কনসেপ্ট ছিল ওই সময়। এবং এই যে ট্রাভেল অফ মাইন্ড, এই ট্রাভেল অফ মাইন্ডের এই কনসেপ্টটাকে বলা হতো তুরীয় অনুশীলন। এই তুরীয় শব্দটির সাথে ইজুম শব্দ যোগ করে এই শব্দটি এসছে ট্যুরিজম। তাহলে এর মানে হলো যে এই শব্দটি এটা মোটেও কোনো ইংরেজি শব্দ না, এটা একটি পালি শব্দ, পালি শব্দ। সুতরাং এই কারণের জন্য ট্যুরিজম শব্দটি এটি ইংরেজি শব্দ না। যদিও আমরা দেখি যে 1772 সালে এই ট্যুরিস্ট শব্দটিকে প্রথম পৃথিবীর মানুষ গ্রহণ করে এবং 1811 সালে ট্যুরিজম শব্দটি গ্রহণ করে এবং 1936 সালে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে ডিফাইন করে। আচ্ছা, তো এই যে এই কাজগুলি যে করছে বা এর মধ্যে করেছে, তার বহু পূর্বেই আমরা এগুলিও যীশু খ্রিস্টের জন্মের পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্বকালেই আমরা এই বিষয়গুলি আমরা নির্ধারণ করেই রেখেছিলাম। ওকে, তো যেই কারণের জন্য আমি যে কথাটা একেবারেই জোর দিয়ে বলতে চাই সেটা হলো ভ্রমণ, পর্যটন এবং ট্যুরিজম এই শব্দগুলি একান্তভাবে আমাদের নিজস্ব। এই শব্দগুলি আদৌ কোনো পশ্চিমা শব্দ না, এগুলি কখনোই কোনো ল্যাটিন শব্দ না, কখনোই কোনো ফ্রেঞ্চ শব্দ না এবং কখনোই কোনো ইংরেজি শব্দ না। আচ্ছা, হয়তো ভাষা তো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, অথবা ওরা হয়তো ওদের সেই শব্দটিকে এই পর্যটনের সাথে যুক্ত করে নিয়েছে, সেটা হতে পারে। ফলে আমি এই জায়গাতে তাদেরকে অন্য কিছু বলছি না, কিন্তু যেটি বলতে চাই যে তারও পূর্বে ইতিহাস বলে যে খ্রিস্টপূর্বকালেই এই বিষয়গুলিকে
আমরা তৈরি করেছি এবং সেগুলি আমরা ব্যবহারও করতাম। আচ্ছা স্যার, খ্রিস্টপূর্বকাল থেকেই আমাদের ট্যুরিজম মানে ভ্রমণ বা যা বলছি যে অনুশীলন করা হতো এবং এই শব্দগুলো আমাদের। এবং মজার ব্যাপার হলো যে আপনি যে ট্যুরিজমের একটা পরিশীলিত সংজ্ঞা দাঁড় করালেন বা ব্যাখ্যা দিলেন, কিন্তু বর্তমান সময়ে তো আমাদের অনেকেই মনে করে যে ট্যুরিজম আর পরিবেশ, পর্যটন আর পরিবেশ বুঝি মুখোমুখি অবস্থা। মানে যেখানে পর্যটন ডেভেলপ করবে সেখানে বুঝি ওই পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়ে যদি একটু। এটি হলো একান্তই আমাদের মানে অজ্ঞতাবশত আমরা এই কথাগুলি বলি এবং অজ্ঞতাবশত আমরা কাজও করি। আচ্ছা, আমি দুটো জিনিস বলি। সেটি হলো যে আমরা যখন একটি পর্যটন গন্তব্য গড়ে তুলি, একটি পর্যটন গন্তব্য কিন্তু মানুষের বসবাসের জায়গাতেই অধিকাংশ ক্ষেত্রে পর্যটন গন্তব্য হয়, কারণ মানুষ মানুষের কাছে যায়। এই কারণের জন্য পর্যটনের ক্ষেত্রে হোস্ট কমিউনিটির একটি বড় গুরুত্ব আছে। এখন গন্তব্য যখন আমরা গড়ে তুলি, তখন গন্তব্য গড়ে তোলার ক্ষেত্রে কতগুলো বিষয়কে বিবেচনায় রাখতে হয়। একটি গন্তব্যের মধ্যে যদি 1000 মানুষ বাস করে, তাহলে আমাকে বিবেচনায় রাখা উচিত যে ওখানে 1000 মানুষের সাথে আর কত সংখ্যক মানুষ যুক্ত হলে ওই জায়গার সম্পদ নষ্ট হবে না। আচ্ছা, এই কাজটা না করার জন্য এবং এই কাজটা না বোঝার জন্য ওই 1000 মানুষকে নিয়ে যখন আমরা একটি গন্তব্য তৈরি করি, তখন আরও 5000 লোক যুক্ত হয়। তাহলে 1000 মানুষের যেখানে স্পেস আদার রিসোর্সেস আছে, সেটা যখন আরও 5000 মানুষ যাবে, তখন সঙ্গত কারণে এই গন্তব্যটি নষ্ট হয়ে যাবে। এটি আমাদের না জানবার জন্য। কিন্তু এখানে একটি মজার বিষয় বলি, সেটি হলো সম্রাট অশোক। আচ্ছা, সম্রাট অশোক কি বলে মৌর্য বংশের উনি একজন সম্রাট ছিলেন, সম্ভবত 4র্থ সম্রাট ছিলেন। সম্রাট অশোক তিনিও খ্রিস্টপূর্বকালে, তিনি খ্রিস্টপূর্বকালে যে পর্যটনের অনুশীলন করতেন, সেই পর্যটনের অনুশীলনের মধ্যে তার অনুশীলনের প্রধান বিষয় ছিল পর্যটনের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন করা, পরিবেশের পরিচ্ছন্নতাটা বজায় রাখা। সুতরাং এই যে পর্যটনের অর্থই হলো পরিবেশের যত্ন, পরিবেশের যতন থেকে এই পর্যটন শব্দটাকে আবার সম্রাট অশোকের আমলে এটি মানে অনুশীলন করা হয়। তাহলে খ্রিস্টপূর্বকালে আমাদের পর্যটনের যে অনুশীলন ছিল, আমরা যদি সেই অনুশীলনটা এখনও মানি, এখনও যদি বুঝি, তাহলেও আমাদেরকে এই যে তথাকথিত আধুনিক ধারণার প্রেক্ষিতে আমরা যা করি বা যা বলি, এখান থেকে সম্ভবত আমরা মুক্ত থাকতে পারতাম। কারণ পর্যটনটাকে আমরা যখনই বলছি যে এটি মানুষের জীবনধর্মী কর্মকাণ্ডের যোগফল, তাহলে এখান থেকেই তো পরিষ্কার করে বোঝা যায় যে জীবনধর্মী কর্মকাণ্ড কখনোই জীবনের সাথে যায় না এমন কোনো কর্মকাণ্ড না। আমার কারো গায়ের মধ্যে থুতু দেওয়াটা যেমন অন্যায়, মাটিতে থুতু ফেলাটাও একই রকম অন্যায়। তাহলে এটা যদি সাধারণ অন্যায়ের মধ্যে পড়ে, তাহলে এটা ট্যুরিজমের দৃষ্টিভঙ্গিতেও অন্যায়। তো যে কারণের জন্য পরিবেশের যত্নের পরিপন্থী পর্যটন এটি মোটেও ঠিক না। এখন আমরা অনুশীলন করতে গিয়ে বা ভুল কোনো কিছু করতে গিয়ে যদি এটা করি, সে দোষ আমাদের, এটা পর্যটনের না। এটা পর্যটনের না, বা পর্যটনের যে সংজ্ঞা সেটা আসলে সাপোর্টও করে, এটা সাপোর্টও করে। আমরা পরিবেশ নষ্ট করে এটা আমাদের দোষ, এটা আসলে পর্যটনের কোনো একদমই দোষ তাই না। আচ্ছা, আপনার কাছে স্যার আমার আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আপনি বললেন যে খ্রিস্টপূর্ব কাল থেকেই যে পর্যটন অনুশীলন হয়ে আসছে, তো তখন হচ্ছে পর্যটনগুলোর কেমন ছিল? মানে তারা শুধু ওই মানে যেমন আছে যে ধর্ম, সামাজিক অবস্থান, মানে এটাকেই এক একজনের ধর্ম, এক একজনের সামাজিক অবস্থান থেকে এক এক ধরনের পর্যটন ছিল, নাকি কেমন ছিল? আমি এখানে কতগুলো বিষয় বলি। সেটা হলো, মানুষের ধর্মচিন্তা আসে কবে? মানুষের ধর্মচিন্তা আসার খুব একটা সুনির্দিষ্ট সময়কে আমরা চিহ্নিত করতে পারি না। তবে অন্তত পক্ষে আমরা এই অঞ্চলে যেটা দেখি, সেটা হলো যে বৈদিক আমল থেকে মানুষের প্রথম ধর্মচিন্তা মাথায় আসে। আচ্ছা, এবং খুব মজার বিষয় হলো যে বৈদিক আমল থেকে, আমি আগেই বলেছি যে বৈদিক আমল থেকে আমাদের পর্যটন চিন্তা মাথায় আসে। এইটি আসার জন্য যে ঘটনাটি ঘটে, যে ধর্ম এবং পর্যটন এক হয়ে যায় গোড়া থেকেই। এমনকি আমরা এটা পশ্চিমা জগতেও তাই দেখি
যে ধর্ম এবং পর্যটন এই দুটি একেবারেই সাইমালটেনিয়াসলি চলতে থাকে। আচ্ছা, চলতে থাকে এই কারণের জন্য যে মানুষের যত রকমের মুভমেন্ট, এই মুভমেন্টগুলিকে মানুষ ধীরে ধীরে ক্যাটাগরাইজ করতে থাকে। যেমন বাণিজ্যের সাথে যখন মুভমেন্ট যুক্ত হয় তখন সেটা বাণিজ্য পর্যটন, শিক্ষার সাথে যখন মুভমেন্ট যুক্ত হয় তখন সেটা শিক্ষা পর্যটন, তারপরে ধর্মের সাথে যখন এই পর্যটনের মুভমেন্ট যুক্ত হয় বা কর্মকাণ্ডগুলি যুক্ত হয় তখন সেটা ধর্মীয় পর্যটন। তাহলে এই বিষয়গুলি কিন্তু খুব গোড়া থেকে ছিল, শিক্ষা পর্যটন, বাণিজ্য পর্যটন এবং ধর্মীয় পর্যটন, এগুলি কিন্তু খুবই আদি ধরনের পর্যটন। আচ্ছা, তাহলে এই আদি পর্যটনগুলি আমরা পরবর্তীতে এসে অনেক পর্যটনকে যুক্ত করেছি এবং এখন অন্ততপক্ষে সহস্রাধিক ধরনের পর্যটন আছে। কিন্তু এগুলি পৃথিবীর বেসিক পর্যটন ছিল, কারণ মানুষ যখন উদ্দেশ্য সম্বলিত গমনাগমন এবং উদ্দেশ্য সম্বলিত কর্মকাণ্ডকে পর্যটন কর্মকাণ্ড বলল, তখন তো সেখানে মানুষের মৌলিক আশা আকাঙ্ক্ষার বিষয়গুলি ছিলই। এবং ওই সময়ে আমরা যদি আজ থেকে প্রায় 3,500-4 হাজার বছর পূর্বে যাই, 3,500 বছর পূর্বে যাই, তাহলে ওই সময় পৃথিবীটা অনেক বেশি গ্রোয়িং অবস্থায় ছিল। এখন তো বিকাশমান, তখন গ্রোয়িং অবস্থায় ছিল। তাহলে গ্রোয়িং পৃথিবীতে মানুষের তখন অন্নের দরকার পড়তো, বস্ত্রের দরকার পড়তো, চিকিৎসার দরকার পড়তো, বাণিজ্যের দরকার পড়তো, এবং তখন ধর্ম মানুষের কাছে এসছে। সুতরাং সবটা মিলে তখনকার পর্যটনটা যেরকম ছিল তার মধ্যে এই বিষয়গুলি খুবই একটা প্রকৃষ্ট বিষয় ছিল। আমি এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটা হলো আমাদের হিজরি সাল গণনা হয় বাংলা 620 পর থেকে, হ্যাঁ, মানে ইংরেজি 620 পর থেকে। জি জি, তো হিজরি সালের মধ্যেও দেখা যায় যে দ্বিতীয় মাসের নাম সফর, মানে ইসলামের যে দ্বিতীয় মাস সালের সেখানেও সফর, এবং এই যে দ্বিতীয় মাস সফর করা হয় এটিও কিন্তু বাণিজ্য পর্যটনের উদ্দেশ্যেই এই মাসটিকে তৈরি করা হয়। তো সুতরাং এই যে পর্যটনের যে সম্পৃক্ততা, এর সাথে যে ধর্মের সম্পৃক্ততা বা সমাজের সম্পৃক্ততা বা অর্থনীতির সম্পৃক্ততা, এগুলো যে আলাদা করার মতো কিন্তু কোনো কিছু নেই। এর যখন যেখানে যেটা প্রয়োজন সেগুলিকে নিয়েই পর্যটন বেড়ে উঠেছে। যেই জন্য পৃথিবীতে পর্যটন কখনো কমছে না, পৃথিবীতে পর্যটন কমবেও না। এর শাখা প্রশাখা বাড়বে, এর প্রয়োজনীয়তা বাড়বে, এবং মানুষ এটা নতুন আঙ্গিকে এটা নিজেদের জীবনে, কর্মকাণ্ডে, চিন্তায়, অর্থনীতিতে, দর্শনে পর্যটন বহুমুখী অবস্থায় বিকশিত হবে। তার মানে ধর্মের যেহেতু এক এক ধর্মের কালচার এক এক রকম, তাহলে পর্যটনটাও তাদের জন্য একটু আলাদা আলাদাই ছিল। একদম তাই ছিল। আচ্ছা, তাহলে স্যার আমাদের যে এই অঞ্চল, মানে আমরা যদি বাংলা অঞ্চল যেটাকে বলছি, তাহলে এটা তো খ্রিস্টপূর্বকালের, মানে সারা পৃথিবী মিলে একটা ওভারঅল একটা আইডিয়া দিলেন। তো এই অঞ্চলে কেমন ছিল আমাদের বাংলা অঞ্চলে পর্যটন? এই অঞ্চলে আমরা একটা খুব মজার বিষয় লক্ষ্য করি, সেটা হলো 4th সেঞ্চুরি বিসিতে আমাদের এখানে নগরায়ণ শুরু হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 400 বছরের শেষের দিকে এসে 4th সেঞ্চুরি, লেট 4th সেঞ্চুরি বিসিতে এখানে নগরায়ণ শুরু হয়। নগরায়ণ মানে হলো যে আমরা বাণিজ্যায়ন শুরু করি। নগরের সংজ্ঞা হলো একটি বাণিজ্য কেন্দ্র, যেখানে পণ্য আসবে, এখান থেকে পণ্য বিক্রয় হবে, এবং এটি পণ্যের আদান এবং প্রদানের জায়গা। তো 4th সেঞ্চুরি বিসিতে যখন নগরায়ণ শুরু হয় তখন আমাদের এখানে নানান ধরনের ক্রেতা বিক্রেতারা আসে। তার মানে আমরাও কিন্তু এখানে অফিসিয়ালি বাণিজ্য পর্যটন শুরু করি। এটি একটা বিষয় পাওয়া যায়। আমি দ্বিতীয় বিষয় যদি বলি, এই দেশে ইসলামের পূর্বে এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন, জি, এবং সনাতন ধর্মাবলম্বীদের পরে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিলেন। এবং সবচেয়ে বড় ওই সময়টাতে এই বুদ্ধিজমের অনুশীলন, তারপরে নানান এই মতাবলম্বী মানুষ, ভিক্ষু, নানান মানুষ এখানে এসছেন। তো সেটাও একটা বড় পর্যটনের বিষয় ছিল, যে কারণের জন্য আমাদের এখানে আমরা যেমন সোমপুর মহাবিহার দেখি। এই যে সোমপুর মহাবিহারের মতো একটি বিষয়, এবং সোমপুর মহাবিহার মানে এটি একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়। তো এই যে সোমপুর মহাবিহার, তো এই যে প্রাচীন বিশ্ববিদ্যালয়তে এখানে একসময় ছাত্ররা লেখাপড়া করতে আসতো। তার মানে আমরা কিন্তু শিক্ষা পর্যটনের জন্ম দিয়েছি এখানে। তবে তো আমরা অনেক আগে থেকে দিয়েছি, তাহলে অনেক আগে থেকে। অর্থাৎ আমি যদি এই ভূখণ্ডের কথা বলি, তাহলে এই ভূখণ্ড শিক্ষা পর্যটনের জন্ম দেয়, এবং ব্যবসায়িক পর্যটন বা বাণিজ্যিক পর্যটন, এই দুই ধরনের পর্যটনের একেবারে অফিসিয়ালি আমরা জন্ম দিয়েছি, এবং সেটা বহু আগে থেকে। আচ্ছা,
তো এদিকে আমাদের এদিকে তাহলে শিক্ষা পর্যটন আর এই আর একটা হচ্ছে বাণিজ্য পর্যটন। তো চিকিৎসা পর্যটন কি তখন আমাদের এখানে ছিল? চিকিৎসা পর্যটনটি এখানে চিকিৎসা ডেভেলপ করেছে, যে কথা বলি সেটা হলো যে আয়ুর্বেদ নামে যে চিকিৎসা ব্যবস্থাটি এখনও বাংলাদেশের একটি সরকার কর্তৃক ঘোষিত একটি গৃহীত চিকিৎসা ব্যবস্থা, এটিও বৈদিক আমল থেকে জন্ম লাভ করে। আচ্ছা, এটি বৈদিক আমল থেকে জন্ম লাভ করে, কিন্তু বৈদিক আমলে জন্ম লাভ করলেও এটি বিকশিত হয়ে আমাদের এই অঞ্চলে প্রবেশ করেছে অনেক পরে। আমি যদি এখন রাজনৈতিক যে বাংলাদেশের ভূখণ্ড, আমি এর কথা যদি ভাবি তাহলে এখানে প্রবেশ করেছে পরে, যে কারণের জন্য আমরা চিকিৎসা পর্যটনে আমাদের প্রাচীন অংশগ্রহণের বিষয়টা সন্ধান করতে পারি না বা সন্ধান করে পাওয়া যায় না। তবে আমি যদি ওই সময় দিদেন ইন্ডিয়ার কথা চিন্তা করি, দিদেন ইন্ডিয়া তো অনেকটা বড় জায়গা জুড়ে, বাংলাদেশ, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, বর্তমান পাকিস্তান, তারপরে আফগানিস্তান, ভারত তো আছেই, এই সবটা মিলে দিদেন ইন্ডিয়া। দিদেন ইন্ডিয়ার সাথে ওই সময়ে যে হরপ্পান সিভিলাইজেশন ছিল, এটা বর্তমানে যেটা পাকিস্তানে পড়েছে, হরপ্পান সিভিলাইজেশনের সমসাময়িক সিভিলাইজেশন হলো মেসোপটেমিয়ার সিভিলাইজেশন। এবং ওই সময় পৃথিবীতে এই দুইটি সভ্যতা দুই অঞ্চলে ছিল। তো এই যে আমি ওই বিবেচনায় যদি যাই, তাহলে আমরা পৃথিবীর একটি প্রথম সভ্যতার অংশবিশেষ। তো সেই বিবেচনায় আমরা কিন্তু অনেক কিছুর উত্তরাধিকার এবং অনেক ঐতিহ্য আমাদের আছে। এখন হয়তো সেগুলি আমরা রাজনৈতিক বিভক্তির জন্য, বিভাজনের জন্য সেই বিষয়গুলি আমাদের কাছে নাই। তবে আমি আবার যদি গোড়ায় ফিরে আসি, যে আমি যদি আমাদের বর্তমান যে বাংলাদেশ যে ভূখণ্ড, এই ভূখণ্ড অন্তত পক্ষে আমরা দুই ধরনের পর্যটনের তো জন্মই দিয়েছি। আর আরেকটি পর্যটন যেটা, সেটা তখন যেহেতু বুদ্ধিজমের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী এবং অন্যান্য মানুষেরা এখানে আসতেন, সুতরাং আমি বুদ্ধিজমকে যদি বর্তমান কনটেক্সটে আমরা তাকে রিলিজিয়ন বলছি, যদিও এটি রিলিজিয়ন না, তারপরেও বুদ্ধিজম রিলেটেড যে ট্যুরিজম, এই ট্যুরিজমেরও কিন্তু আমরা একেবারে গোড়ার দিকের অংশীদার। যে কারণের জন্য আমাদের এখানে এই দুইটা দেশ মিলে যে বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট, এই বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে বাদ দিতে পারে নাই, বা বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমরা বুদ্ধিস্ট ট্যুরিজম সার্কিট ট্যুরিজমেরও কিন্তু একটা প্রাইম অংশীদার। আমি যদি এই কথাগুলি বলি, যুক্ত করি সবগুলি, যে কথাগুলি বললাম এতক্ষণ, তাতে করে পর্যটনের আমাদের একটি আদি এবং ঐতিহ্যগত একটি অবস্থান আছে। এক, দুই হলো যে আমাদের পর্যটন খ্রিস্টপূর্ব কাল থেকেই জন্ম নিয়েছে, এবং এই ভূখণ্ডের কথা যদি বলি, এই ভূখণ্ডেও। দুই, তিন হলো যে পর্যটন রিলেটেড যে তিনটি শব্দ, ভ্রমণ, পর্যটন এবং ট্যুরিজম, এই সবগুলি শব্দের সাথেই একেবারে আমরা এখন ভৌগোলিকভাবে এই জায়গাতে যেখানে আছি এর সাথে হয়তো যুক্ত না, কিন্তু আমি যদি দিদেন সময়ের কথা বলি তাহলে তার সাথে আমরা জড়িত, এবং এইটা আমাদের একটি ঐতিহ্যের অংশ তো বটেই। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে অনেক কিছু জানলাম, শুনলাম, দর্শকও নিশ্চয়ই এগুলো শুনে সমৃদ্ধ হবে। তো আমার একটা তো ধারণা ছিল যে ট্যুরিজম বোধহয় ইংরেজি শব্দ, এটা বোধহয় আমরা ইংরেজদের কাছ থেকে নিয়েছি। আসলে আজকেই জানলাম যে এটা আসলে আমাদেরই শব্দ। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন এবং দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ তো আলোচনা শুনলেন। আমাদের জনাব মুখলেসুর রহমান তো বললেন যে আসলে ভ্রমণ, পর্যটন, ট্যুরিজম এই শব্দগুলো, আমার আশা করি এতে অনেকেরই ধারণা ভেঙে যাবে যারা ভাবছিলেন আমার মতোই এতদিন যে ট্যুরিজম বোধহয় বিদেশি শব্দ, বিশেষ করে ট্যুরিজম বোধহয় ইংরেজি শব্দ। আমরা হচ্ছে ওনার পর্যটন ভাবনা, আমার পর্যটন ভাবনা, জনাব মুখলেসুর রহমানের লিখিত বই আমার পর্যটন ভাবনা থেকে প্রথম চ্যাপ্টারের আজকে আলোচনা করলাম। তো আমরা এরপরে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আমরা ওই বইটির সম্পূর্ণ চ্যাপ্টার 41টি চ্যাপ্টার আছে, আমরা সেগুলো শেষ করব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।